গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস ছায়াবিথি। আজ এর দ্বিতীয় পর্ব। নাইলা দরজা ধরে দাঁড়িয়েছিল। সে হালকা রঙের সবুজ শাড়ি পরেছে। এটা তার খুব প্রিয় শাড়ি, কিন্তু এক জায়গায় সামান্য ছেঁড়া আছে। ছেঁড়া অংশটি খুব সাবধানে রিপু করা। তারপরেও এই শাড়ি পরলেই মনে হয় রিপু করা অংশটা বুঝি বের হয়ে এলো। রান্নাবান্না শেষ করে কিছুক্ষণ আগে গোসল করা হয়েছে বলে তার সারা শরীরে স্নিগ্ধ ভাব। চুল শুকায়নি, তাই বাঁধা হয়নি। ভেজা চুল পিঠের ওপর ছড়ানো বলে এক ধরনের অস্বস্তি বোধ আছে। নাইলার মন আজ অত্যন্ত প্রফুল্ল। গত মেরিজ অ্যানিভার্সারি উপলক্ষে সে কয়েকটা চীনা মাটির প্লেট কিনেছিল। সেটা ছিল অনেক দামি। একটা টেবিল ক্লথ এবং কাচের একটা মোমদানি কিনেছিল। 1 বছর পর এই প্রথম ব্যবহার করা হচ্ছে। শুধু মোমদানিটা বোধ হয় ব্যবহার করা যাবে না। ইলেকট্রিসিটি না গেলে মোমদানি কি করে ব্যবহার করা যাবে? তবুও সে মোম বসিয়ে মোমদানি সাজিয়ে রেখেছে। মোমদানির পাশে একটা নতুন দেয়াশলাই। এইদিকে রাত 8টা থেকে 9টার মধ্যে একবার না একবার কারেন্ট যাবেই। ভাগ্য ভালো থাকলে আজও হয়তো যাবে। মোমদানিটা ব্যবহার করা যাবে। আলম নায়লার সামনে দাঁড়িয়ে নায়লাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই বলল, কেমন আছো নায়লা? নায়লা পুরোপুরি হকচকিয়ে গেল। এ কেমন সম্বোধন? বিদেশে যারা থাকে তারা কি এইভাবে বন্ধু পত্নীর সঙ্গে কথা বলে? এখন কি এই মানুষটা হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেবে? যদি সত্যি সত্যি হাত বাড়ায় তাহলে সে কি করবে? হ্যান্ডশেক করবে? নায়লা কাতর চোখে স্বামীর দিকে তাকালো। জামানের মুখে কোনো বিব্রত ভাব নেই। তার মুখ হাসি হাসি। মনে হচ্ছে নায়লার হকচকিয়ে যাওয়াটা উপভোগ করছে। আলম আগের চেয়েও স্বাভাবিক গলায় বলল, নায়লা, আমি তোমার জন্য কিছু ফুল নিয়ে এসেছি। ফুলগুলো কি নেবে? নায়লা অস্বস্তির সীমা রইল না। মানুষটা এভাবে কথা বলছে কেন? জামান হাসি মুখে বলল, নাও, ফুলগুলো নাও। তুমি লজ্জায় মরে যাচ্ছ কেন? এ আমার অতি ঘনিষ্ঠ বন্ধু। এরকম ভালো ছেলে সচরাচর পাবে না। আলম বলল, নায়লা, তোমার ভাব দেখে মনে হচ্ছে তুমি আমাকে ভেতরে ঢুকতে দেবে না। যদি দরজা থেকে সরে দাঁড়াও তাহলেই ভেতরে ঢুকতে পারি। আর আমি যে অতি ভালো ছেলে এই সার্টিফিকেট তো জামান দিলই। নায়লা লজ্জা পেয়ে দরজা থেকে সরে দাঁড়ালো। আলম ঘরে ঢুকতে ঢুকতে বলল, ভাবি, আপনি নিশ্চয়ই আমার ব্যাপারে খুব বিরক্ত হচ্ছেন। চিনে না শুনে না একজন মানুষ নাম ধরে ডাকছে, তুমি করে বলছে, আনএক্সেপ্টেবল। তবে ভাবি, আপনাকে না চিনলেও আপনার কর্তাকে হাড়ে গোশতে চিনি। ক্লাস 5-এ পড়ার সময় আমরা দুজন একসঙ্গে পালিয়ে গিয়েছিলাম। সেই ইতিহাস কি সে আপনাকে বলেছে? জি না। খুবই মজার ইতিহাস, আমি বলবো। ইন্টারমিডিয়েটে পড়ার সময় ও যে একটা মেয়ের প্রেমে পড়ে গেল, মাথা খারাপের মতো অবস্থা। পীর ফকির ধরাধরি, শেষটায় বিষ খাওয়ার জন্য বিষ কিনে আনা। এই ঘটনা জানেন? নালা বিস্মিত হয়ে বলল, না। এই ঘটনাও আপনাকে বলবো। এখন কথা হচ্ছে, আমি জামানকে ডাকি তুই করে, আর আপনাকে ডাকবো আপনি করে। সেটা কি শোভন হবে? গুরুচণ্ডলী হয়ে যাচ্ছে না? আপনাকেও তুই করে বলা উচিত। সেটা সম্ভব না বলে আমি এখন থেকে তুমি করে বলবো। আপনি রাগ করুন আর না করুন, কিচ্ছু যায় আসে না। নালা বিব্রত ভঙ্গিতে বলল, আপনি তুমি করেই বলবেন। আমি ভাবিও বলতে পারবো না। ভাবি বললেই মনে হয় বয়স্ক একজন পান খাওয়া মহিলা। পরনে গরদের লাল পাড় শাড়ি। এরকম বাচ্চা একটা মেয়েকে আমি ভাবি বলতে পারবো না। নাম ধরে রাখবো। নাইলা কিছু বলল না। জামান বলল, এত কথার দরকার কি? তুই নাম ধরে ডাকবি। না, নাম ধরে রাখবো না। নাইলা ভাবি এখনো মুখ শক্ত করে রেখেছে। বাঙালি মেয়েদের বিয়ের পর নাম ধরে ধরে ডাকলে এরা খুব রাগ করে। আমি ভাবিই বলবো, তবে তুমি করে বলবো। নাইলা ভাবি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আরেকটা ব্যাপারে তোমার মনটা কালো হয়ে আছে।
বুঝতে পারছি। স্বামীর প্রেম কাহিনী শুনলে মন কালোই হবে। ভাবি শোনো, জামান হচ্ছে এমন এক ছেলে যে কোনোদিন কোনো মেয়ের দিকে মুখ তুলে তাকায়নি। তার কোনো মেয়ের প্রেমে পড়ার প্রশ্নই ওঠে না। প্রেমে পড়েছিলাম আমি। হায় রে, কি প্রেম! মজনুর প্রেমের কাছে কিচ্ছু না। ওই মেয়ে রিক্সা করে আসতো, আমার মনে হতো রিক্সাওয়ালাটার কি সৌভাগ্য। এক একবার ইচ্ছা করতো রিক্সাওয়ালাকেই কোলে নিয়ে হাঁটাহাঁটি করি। নাইলা অনেক চেষ্টা করেও হাসি চাপাতে পারল না। খিলখিল করে হেসে ফেলল। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, আপনাদের বিয়ে হয়নি কেন? বিয়ে হবে কিভাবে? ইন্টারমিডিয়েট ফেল ছেলের কাছে কোনো মধ্যবিত্ত বাবা মেয়ে বিয়ে দেয়? তাও যদি মেয়েটার প্রেম থাকতো তাহলে একটা কথা হতো, পালিয়ে টালিয়ে একটা ব্যবস্থা করা যেত। ওই মেয়ে আমাকে দুই চোখে দেখতে পারতো না। কেন? কেন সেটা ওই মেয়েই জানে। যাই হোক ভাবি, তোমার পুত্র কোথায়? কাজের মেয়েটা নিচে হাঁটতে নিয়ে গেছে, কাঁদছিল। ওর নাম যেন কি? বাবু। ওকে ডেকে আনার ব্যবস্থা করা যায়? তোমার সামনে বাবুকে সিরিয়াস ধরনের আদর করতে হবে। বুঝলে নাইলা ভাবি, একটা বই পড়তেছি, মাদের মন জয় করা একমাত্র উপায় হলো মার আদরের পুত্র কন্যাদের আদর দেখানো। বাচ্চার নাক দিয়ে হয়তো সিকনি পড়ছে, তাকে টান দিয়ে কোলে তুলে নিয়ে নিজের রুমাল দিয়ে নাক মুছে তৎক্ষণাৎ সেই নাকে চুমু খেতে হবে। তাহলে কর্ম কাভার। বাচ্চার হৃদয় অবশ্য জয় করা যাবে না, বাচ্চারা এত সহজে ভুলে না, তবে মার হৃদয় জয় করা যাবে। মা কেনা হয়ে যাবেন ফর গুড। আপনি কি আমাকে কিনে ফেলতে চান? না, তা চাই না, তবে আমি তোমার ফেভার হতে চাই। তোমার ফেভার ছাড়া আমার গতি নেই। তুমি আমাকে বিয়ে করার জন্য একটা মেয়ে জোগাড় করে দেবে। এই পবিত্র কাজটি যে আর কেউ করে দেবে সে উপায় নেই, কারণ আমার আর কেউ নেই। আচ্ছা, সেই ব্যবস্থা হবে। আলম ভাই, ভাত কি এখনই দেব না আরো পরে? খাবার এখন দিলে তো খেয়েই চলে যেতে হবে, পরে খাওয়াই ভালো। তবে এই ফাঁকে কফি খেতে পারি। কফি নেই, আমি নিয়ে এসেছি ইনস্ট্যান্ট কফি। এই প্যাকেটে কফি আছে, আর এই প্যাকেটে একটা শাড়ি আছে, তোমার জন্য সামান্য উপহার। আমাকে যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে নতুন শাড়িটা পরো। তোমার যে শাড়িটা পরে আছে সেটা খুবই সুন্দর, তবে শাড়ির ছেঁড়া অংশটা ঢেকে রাখার জন্য যে পরিশ্রম করছো সেটা চোখে লাগছে। নালা অস্বস্তি নিয়ে শোবার ঘরে ঢুকে গেল। কি অদ্ভুত মানুষ! ছেঁড়া শাড়ির কথা এইভাবে কেউ বলে? না বলা উচিত। সব কিছুরই শোভন অশোভন বলে একটা সীমা আছে, চট করে এই সীমা অতিক্রম করা কি উচিত? নাইলার খুব লজ্জাও লাগছে। ভদ্রলোক দামি একটা শাড়ি উপহার নিয়ে এসেছেন ভালো কথা, তাই বলে তার এমন কোনো অধিকার জন্মেনি যে তিনি রিপু করা শাড়ির প্রসঙ্গ তুলেন। নতুন শাড়ি এখন পরতে ইচ্ছে করছে না, না পরলেও ভালো দেখায় না। কফি বানাতে হবে। কফি কি করে বানায় সে জানে না, তাদের বাড়িতে কফির চল ছিল না। কোটার গায়ে কি লেখা আছে? এক কাপে কতটা করে দিতে হয়? 1 চামচ। আলম জুতা মোজা খুলে ঘরোয়া হয়ে বসেছে। বসার ঘরে বেতের চেয়ারের সঙ্গে একটা খাট পাতা। আলম বসেছে খাটে, ঠিক বসা নয়, আছড়া হয়ে বসা। তার সামনেই জামান বেতের চেয়ারে বসে আছে। জামানের মাথা ধরেছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ মাথাটা ধরে উঠল। ঘরে মাথা ধরা কোনো ট্যাবলেট খুব সম্ভব নেই। ট্যাবলেটের জন্য তাকে নিচে নামতে হবে, এখন আর তা সম্ভব না। জামান। হুম? তুই এমন চোখ মুখ শুকনো করে বসে আছিস কেন? ইজ এনিথিং রং? না, মাথা ধরেছে। শোবার ঘরে গিয়ে চোখ বন্ধ করে খানিকক্ষণ শুয়ে থাক। আমার ক্রমাগত কথা শুনে মাথা ধরেনি তো? আসার পর থেকে আমি তো ক্রমাগতই কথা বলে যাচ্ছি। জামান ক্লান্ত গলায় বলল, আমার শরীরটা বোধহয় ভালো না। সিঁড়ি দিয়ে উঠতে গেলে বুকে হাত ধরে, মাথা ধরা তো লেগেই আছে, সামান্য পরিশ্রমী কাহিল। তুই কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাক। রাতের 5 ঘন্টা ঘুমে যত উপকার হয়
অন্য সময় 10 মিনিটের বিশ্রামেও সমান উপকার। তুই যা তো। জামান সত্যি সত্যি উঠে গেল। নায়লা কফি বানিয়ে ঘরে ঢুকে দেখে আলম একা একা খাটে পা ঝুলিয়ে বসে আছে। নায়লা বলল, ও কোথায়? আলম হাসতে হাসতে বলল, খুব সম্ভবত ঘুমোচ্ছে। আমি ওকে ঘুমোতে পাঠিয়ে দিয়েছি, বলেছে মাথা ধরেছে। ওকে দেখেও মনে হচ্ছে ও খুব টায়ার্ড। আচ্ছা, ওর কি কোনো অসুখ বিসুখ আছে? কেন বলুন তো? সিঁড়িতে ওঠার সময় দেখি হা হা করে শ্বাস নিচ্ছে। হার্টে কোনো সমস্যা থাকতে পারে বলে আমার ধারণা। যদি সমস্যা থাকে তাহলে তো সিঁড়ি ভেঙে এত দূর ওঠা ঠিক না। লিফট থাকতে সিঁড়ি বেয়ে ওঠার ব্যাপারটা আমি বুঝিনি। আপনার না বোঝাই ভালো। নিন, কফি নিন। আমি কফি কখনো বানাইনি, কাজেই ঠিকমতো হয়েছে কিনা বুঝতে পারছি না। হয়তো তিতা হয়ে গেছে। কফি তিতা হতে হয়। আমি কফি খাই গন্ধের জন্য, স্বাদের জন্য না। ভাবি, তুমি বসো। নায়লা বসল। সে শাড়ি বদলেছে, নতুনটা পরেছে, কিন্তু তার ধারণা তাকে আগের শাড়িতেই অনেক বেশি সুন্দর লাগছিল। নায়লা ভাবি। জি। তুমি কি রাগ করেছো আমার উপর? রাগ করার মতো আপনি কি কিছু করেছেন? হ্যাঁ, করেছি। আমি ছেঁড়া শাড়ির কথা বলেছি। এটা অভদ্রতা, অন্যায় এবং চূড়ান্ত রকম অশোভন একটা কাজ। অশোভন যদি জানেন তাহলে কেন করলেন? জানি না কেন করেছি, আর কোনোদিন করব না। শোনো নায়লা ভাবি, এই শাড়িটায় তোমাকে মোটেই মানাচ্ছে না। আমি জানি। বদলে কি ছেলেটা পরে আসবো? প্লিজ। নায়লা উঠে চলে গেল। আলম লক্ষ্য করল নায়লা বের হলো অতিরিক্ত ব্যস্ততার সঙ্গে, যেন কোনো রকমে পালিয়ে যেতে পারলে সে বাঁচে। শোবার ঘরে কুণ্ডুলি পাকিয়ে জামান ঘুমোচ্ছে। জ্বর আসছে নাকি? নায়লা খুব সাবধানে কপালে হাত ছোঁয়ালো। না, জ্বর নেই, তবে গা একটু বোধ হয় গরম। নায়লা স্বামীর পাশে খানিকক্ষণ বসল। ওকে একজন ডাক্তার দেখাতে হবে। বেচারা সিঁড়ি দিয়ে একেবারে ওঠানামা করতে পারে না। বড় কোনো অসুখ বাধায়নি তো? সংসারের যে হাল, বড় কোনো অসুখ হলে সর্বনাশ হয়ে যাবে। ফিরুর মা বাবুকে কোলে নিয়ে শোবার ঘরে ঢুকল। বাবু ঘুমোচ্ছে। নায়লা সাবধানে ছেলেকে বাবার পাশে শুয়ে দিল। দুজনেই আরাম করে ঘুমোচ্ছে। কি সুন্দর লাগছে এই দুজনকে। এই দৃশ্য বোধ হয় অনন্তকাল ধরে দেখা যায়। ফিরুর মা। জি। খাবার দাবারগুলি সব গরম করতে থাকো। সৈত্য ভাত তরকারি গরম করলে তরকারির স্বাদ নষ্ট হয় গো আম্মা। তোমাকে যা করতে বলছি করো, মুখে মুখে তর্ক করবে না। পরনের শাড়িটা কি নয় আম্মা? হুম। ব্যাটাটা যে বইয়া আছে হে আনছে। এত কথা কেন বলছো? ভাব ভালোবাসার দুই একটা কথা শুনলেই অমন গোসা হন কেন? গোসা হই না, তুমি যাও। খাবারের আয়োজন বেশ ভালো। চিকন চালের ভাত, মাছের ভর্তা, কুমড়ো ফুলের বড়া, ছোট মাছের চচ্চড়ি, কই মাছ ভাজা, একটা শুটকির আইটেম, 2 পদের ডাল। আলম বলল, এত ভালো খাবার আমি সারা জীবনেও খাইনি। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন এর কথা মনে থাকবে। এরকম ভালো খাবার কি প্রায়ই হয়? জামান বলল, ভালো খাবারে কি দেখলি? সামান্য ভাজাভুজি। অবশ্য ভালো খাবারের সামর্থ্যও নেই। এটা যদি ভালো খাবার না হয় তাহলে ভালো খাবার কোনটা? রোস্ট, পোলাও, মুরগি, মুসাল্লাম। মোঘলরা আমাদের রুচি নষ্ট করে দিয়েছে। এখন ভালো খাবার মানেই রোস্ট, পোলাও। নায়লা ভাবি। জি। পরের বার তুমি আমার জন্য লাউ শাকের একটা তরকারি করবে। আমার মা করতেন। পাতাগুলি আস্ত আস্ত থাকতো। সরুয়াটা হতো খুব পাতলা, প্রায় পানি পানি। আস্ত কাঁচামরিচ থাকতো 1 গাদা। ঝালের চোটে মুখে দেওয়া যেত না, কিন্তু অসাধারণ। জি আচ্ছা, পরের বার লাউ পাতার তরকারি করব। নালা ভাবি, বলো তো, স্বর্গের অমৃতের স্বাদ কি? টক না মিষ্টি না নোনতা? জানি না তো। স্বর্গের অমৃত তো কখনো খেয়ে দেখিনি। আমি না খেয়ে বলতে পারছি, স্বর্গের অমৃতের স্বাদ টকও না মিষ্টিও না, ঝাল ঝাল। মানুষটা তো আগ্রহ করে খাচ্ছে যে দেখতে ভালো লাগছে।
কুমড়ো ফুলের বড়া সব কটা শেষ করার পর বলেছে, ভাবি আর কি আছে? জি না, আর নেই। নায়লার খুব লজ্জা লাগলো। পরের বার এই রান্নাটাও রাঁধতে হবে। নায়লা ভাবি, তুমি কি পাতুরি রাঁধতে পারো? মশলা দিয়ে মাখিয়ে কলা পাতা দিয়ে মুড়িয়ে মাছটাকে পুরানো হয়। পারি, ওটা খেতেও ইচ্ছা করে। বুঝলে নায়লা ভাবি, তুমি যদি রাজি থাকো তাহলে আমি ঢাকায় অপ্রচলিত খাবারের একটা দোকান দেব। দেশে যেখানে যত অপ্রচলিত রান্না আছে জোগাড় করা হবে। ভালো বাবুর্চি দিয়ে যত্ন করে রান্না করানো হবে। মনে করো কেউ খেতে গেলেও কুমড়ো ফুলের বড়া, তার পছন্দ হলো, সঙ্গে সঙ্গে কুমড়ো ফুলের বড়ার রেসিপি তাকে দিয়ে দেওয়া হবে। আইডিয়া তোমার কাছে কেমন লাগছে? বুঝতে পারছি না। আলম জামানের দিকে তাকিয়ে আগ্রহ নিয়ে বলল, বুঝেছিস জামান, ঢাকার পথে পথে ঘুরিয়ে আর নানান ধরনের আইডিয়া মাথায় ঘোরে। আমেরিকা ফিরে যেতে ইচ্ছে করে না। মনে হয় আমার তো যথেষ্ট টাকা পয়সাই আছে, এই দিয়ে দেশে একটা কিছু শুরু করি না কেন? জামানের মাথা ধরা সেরেছে, তবে শরীর এখনো কেমন দুর্বল দুর্বল লাগছে। আলোচনা ভালো লাগছে না। সে হাই তুলতে তুলতে বলল, এই দেশে ভর্তা ভাজাভুজির দোকান চলবে না। চলবে না কেন? খাবারের মধ্যে মানুষ বৈচিত্র্য খুঁজে না। সব সময় কি চাইনিজ খেতে হবে? ভাজাভুজির মধ্যে বৈচিত্র্য কিছুই নেই। এগুলি অপরিচিত কোনো খাবার তো না, সব ঘরেই এসব রান্না হয়। আলম বলল, নালা ভাবি, তোমার কি ধারণা? আমার ধারণা চলবে, খুব ভালো চলবে। তবে তবে কি? নায়লা চুপ করে গেল। আলম আগ্রহের সঙ্গে বলল, বলো, তুমি কি বলতে চাও? স্পষ্ট করে বলো। ধরুন আপনি যদি 4 তলা একটা বাড়ি নেন, খুব সাজানো, খুব সুন্দর, সামনে বাগান, পানির ফোয়ারা। তুমি থেমো না, বলে যাও। সেই 4 তলার একতলার এক এক তলায় এক এক রকম খাবার। একতলায় দেশীয় খাবার, দোতলায় চাইনিজ, 3 তলায়। আলম নায়লার মুখের কথা কেড়ে নিয়ে উৎসাহের সঙ্গে বলতে লাগলো, 3 তলায় ফাস্ট ফুড, বার্গার, পিৎজা। 4 তলায় কন্টিনেন্টাল ফুডস। শুধু 4 তলায় হবে না, 5 তলা লাগবে। 5 তলায় সুন্দর হল ঘর, যেটা ভাড়া দেওয়া হবে জন্মদিন, পার্টি, এইসব। আলম চুপ করে গেল। তার কপালের চামড়ায় ভাঁজ পড়েছে। মনে হচ্ছে সে গভীর চিন্তায় পড়েছে। জামান বলল, তুই কি সত্যি সত্যি হোটেল দিচ্ছিস নাকি? আলম তার জবাব দিল না। খাওয়া শেষ করে হাত ধুতে ধুতে বলল, নালা ভাবি, বিয়ের কথাটা এখন বলি। তুমি আমাকে একটা মেয়ে জোগাড় করে দাও। কীরকম মেয়ে? ভালো একটা মেয়ে, বুদ্ধিমতী। জীবনের বড় অংশ যার সঙ্গে কাটাতে হবে সে বুদ্ধিমতী না হলে তো মুশকিল। একটা রসিকতা করব, বুঝতে পারবে না, হা করে তাকিয়ে থাকবে, তা হয় না। মেয়েটাকে নিশ্চয়ই সুন্দর হতে হবে। পুরুষদের প্রথম কথাই সুন্দর মেয়ে। মেয়েদেরও কিন্তু প্রথম কথাই হচ্ছে সুন্দর পুরুষ। তুমি কি এমন কোনো মেয়ে পেয়েছো যে অসুন্দর পুরুষ বিয়ে করতে চায়? চায় না। একটা কথা প্রচলিত আছে, টাকাওয়ালা কুশ্রী পুরুষরা টাকার জোরে সুন্দর সুন্দর মেয়েদের বিয়ে করে। আছে না এমন কথা? হ্যাঁ আছে। নালা ভাবি, এই কথাটা কিন্তু আমরা উল্টো করেও বলতে পারি। আমরা বলতে পারি যে সুন্দর মেয়েরা টাকার লোভে কুশ্রী পুরুষদের হাতে ধরা দেয়। বলতে পারি না? আলম ভাই, মেয়েদের সেই স্বাধীনতা নেই। সবাই মিলে যা ঠিক করে দেয় তাদের তাই করতে হয়। তবে কিছু মেয়ে হয়তো নিজেই আগ্রহ করে টাকাওয়ালা বর খুঁজে, তাদেরও দোষ নেই। ওরা অভাবে অভাবে বড় হয়, অভাব অসহ্য বোধ হয়, মুক্তি পেতে চায়। টাকার মধ্যে মুক্তি আছে? হ্যাঁ আছে। টাকার মুক্তিই বড় মুক্তি, আনন্দময় মুক্তি। আলম বিস্ময়ের সঙ্গে বলল, সেটা আবার কি? আরেকদিন আপনাকে বুঝিয়ে বলবো। না, আজই বলো। এই যে আপনি আমাদের এখানে বেড়াতে এসেছেন, কত উপহার কিনে এনেছেন। কিনতে গিয়ে আনন্দ পেয়েছেন, আমরাও উপহারগুলি পেয়ে আনন্দ পেয়েছি। এই আনন্দ আপনার টাকা আছে বলে আপনি কিনতে পারলেন। আমাদের টাকা নেই, আমরা কোনোদিন কিনতে পারবো না। নালা ভাবি,
তুমি কি প্রচুর টাকা চাও? কেন চাইবো না, চাই। আলম হাসতে হাসতে বলল, আচ্ছা দেখি এমন কোনো ব্যবস্থা করা যায় কি না যাতে একদিন তোমার প্রচুর টাকা হয়। এখন পান খাওয়াও, পান খেয়ে চলে যাব। জামান বলল, রাত অনেক হয়েছে, এত রাতে আর যাবি কি, থেকে যা। নো থ্যাংক ইউ। যাওয়ার সময় আলম মানিব্যাগ থেকে দুটা 500 টাকার নোট বের করে জামানের দিকে এগিয়ে দিল। জামান বিস্মিত হয়ে বলল, টাকা কিসের? বাজির টাকা। 1000 টাকার একটা বাজি ছিল না তোর সঙ্গে? তুই বাজি জিতেছিস। নাইলা বিস্মিত হয়ে বলল, কিসের বাজি? আলম গম্ভীর গলায় বলল, জামানের সঙ্গে বাজি রেখেছিলাম যে তুমি আমাকে বলবে হোটেলে আপনি কষ্ট করে কেন থাকবেন, অল্প কদিন তো আছেন, আমাদের এখানে থাকুন। জামান বলল, তুমি কখনো এ জাতীয় কথা বলবে না। এ নিয়ে 1000 টাকা বাজি ছিল, তুমি কিছু বললে না, কাজেই জামান বাজি জিতল। নে জামান, টাকা রাখ, বাজির টাকা নিতে হয়। জামান অস্বস্তির সঙ্গে তাকিয়ে আছে। আলম নোট দুটো টেবিলে নামিয়ে বের হয়ে এলো। বেতনের দিনগুলি কি আলাদা? জামানের তাই মনে হয়। মাসের প্রথম দিন অফিসের সবার মুখ হাসি হাসি থাকে, অফিস ক্যান্টিনে ভিড় বেশি হয়, গল্পগুজব বেশি হয়, পান খাওয়া বেশি হয়। জামান লক্ষ্য করেছে ওই দিন সবাই অন্য দিনের চেয়েও ভালো কাপড় পরে আসে। শুধু ক্যাশিয়ার, যার হাত দিয়ে টাকা বের হয়, তার মুখটা থাকে গম্ভীর, মেজাজ থাকে খিটখিটে। ভাবটা এরকম যেন তার পকেট থেকে টাকাগুলি যাচ্ছে। এটা কি শুধু তাদের অফিসের ক্যাশিয়ার আব্দুল করিমের ক্ষেত্রেই ঘটে, না সব ক্যাশিয়ারের ক্ষেত্রেই কে জানে? জামান বেতন নিতে এসে দেখে করিম সাহেবের মুখ আজ অন্য দিনের চেয়েও 100 গুণ বেশি গম্ভীর। করিম সাহেব শুকনো গলায় বললেন, টাকা গুনে নিন। জামান লজ্জিত গলায় বলল, আপনি তো গুনলেন। কথা বাড়াবেন না, টাকা গুনুন, তারপর বিদায় হন। নতুন টাকা গুনতেও আনন্দ। এরা কি নতুন টাকার নেশা ধরাবার মতো কিছু দিয়ে দেয়? কিছুক্ষণ টাকাগুলি নাকের সামনে ধরে রাখলে ঝিমঝিম ভাব হয়। জামান বলল, 100 টাকা বোধ হয় বেশি দিয়েছেন, আবার গুনে দেখি। আমি কাউকে বেশি দিই না, নিজের সিটে গিয়ে গুনে দেখুন, যান। জামান টাকা নিয়ে তার ঘরে চলে গেল। তার ঘর ঠিক বলা চলে না, তারা 3 জন এই ঘরটায় বসে। 3 জনের 2 জন এখন নেই, তবে জামানের চেয়ারে মুখোমুখি চেয়ারটায় নুরু বসে আছে। নুরু নাইলার ছোট ভাই। গত বছর বিকম দিয়েছিল, পাশ করতে পারেনি। এবছর আবার দেবার কথা, দিচ্ছে না। প্রিপারেশন নাকি তেমন হয়নি। নুরু হাসি মুখে বলল, দুলা ভাই কি খবর? খবর ভালো। তুমি এই সকালে কি ব্যাপারে? সকাল কোথায় দেখলেন, 11:30 বাজে। দুলা ভাই, চা খাবো, সিঙ্গারা খাবো। আপনাদের এখানে সিঙ্গারা অসাধারণ বানায়। বেতনের দিন বিয়ারা টিয়ারা কাউকেই ডেকে পাওয়া যাবে না। জামান নিজেই চা সিঙ্গারা আনতে উঠে গেল। সেই শঙ্কিত বোধ করছে। নুরুর সকালবেলা এসে হাসি মুখে বসে থাকা ভালো লাগছে না। টাকা পয়সার জন্য এসেছে নাকি? হাবভাব সেরকম। নুরু যতবারই টাকার জন্য আসে সুন্দর একটা গল্প তৈরি করে আসে। গল্পটা যখন বলে তখন জামান বুঝতে পারে যে মিথ্যা গল্প, তারপরেও শুনতে ভালো লাগে। সিঙ্গারা অসাধারণ হয়েছে দুলাভাই। আপনাদের ক্যান্টিনের বাবুর্চি মারা গেলে আল্লাহ তাকে বেহেস্তের ক্যান্টিনে ভালো বেতনে চাকরি দিয়ে দিবেন। জামান কিছু বলল না, অস্বস্তি নিয়ে বসে রইল। টাকাটা আবার গুনা দরকার, 100 টাকা বেশি মনে হচ্ছে। আবার করিম সাহেব বলছেন ঠিকই আছে, ক্যাশিয়াররা টাকা গুনতে কখনো ভুল করে না। নুরুর সামনে টাকা বের করা ঠিক হবে না। নুরু চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, দুলা ভাই, আপনাদের এই সিঙ্গারাওয়ালাকে কোনো একটা টাইটেল দেওয়া দরকার, যেমন ধরুন সিঙ্গারা সম্রাট বা এই জাতীয় কিছু। সিঙ্গার সম্রাট খলিল মিয়া বা এই জাতীয় কিছু শুনতেও ভালো লাগবে। দুলা ভাই, লোকটার নাম কি? নাম জানি না।
বলেন কি, এরকম বিখ্যাত একজন লোক, অথচ নাম জানেন না? এসেছো কি জন্য বলো তো নুরু? আমার কিছু টাকা দরকার। কত? সামান্যই। আপনি যেমন মুখ কালো করে ফেলেছেন, সেরকম মুখ কালো করা কিছু না। সামান্যটা কত? 40,000। ঠাট্টা করছো নাকি নুরু? না দুলাভাই, ঠাট্টা করছি না। আপনি যেমন সিরিয়াস ধরনের মানুষ, আপনার সঙ্গে কি ঠাট্টা করা যায়? আমার 40,000 টাকাই দরকার। এর 1 পয়সা কম হলে চলবে না। এটা সামান্য টাকা? আপনার আমার কাছে অনেক বেশি টাকা, কিন্তু এই শহরে কয়েক হাজার লোক আছে যাদের কাছে টাকাটা কিছুই না। লোকজন নাকে সর্দি যেমন ঝেড়ে ফেলে, এরা 40-50 হাজার টাকাও সেরকম ঝেড়ে ফেলে। তুমি তো ওদের কাছে যাওনি নুরু, তুমি এসেছো আমার কাছে। আপনার চিন্তার কারণ নেই দুলাভাই। 40,000-এর পুরোটা আপনাকে দিতে হবে না। আপনি দিবেন অংশবিশেষ, মেজো দুলাভাই দিবেন অংশবিশেষ, আর বাকিটা আমি জোগাড় করব। আপনাকে খুব বেশি রকম লাইক করে আপনার ভাগ্যে সামান্য রেখেছি। সেই সামান্যটা হচ্ছে 500। এবার দয়া করে হাসুন। আপনি চোখ মুখে যে অবস্থা করে রেখেছেন, মনে হচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে। দিন দুলাভাই, 500টা টাকা দিন, চলে যাই। জামাল 500 টাকা বের করে দিল। নুরু টাকাটা পকেটে রাখতে রাখতে বলল, টাকাটা দিয়ে কি করব জানতে চাইলেন না? কি করবে? ইন্দোনেশিয়ার এক জাহাজে চাকরি পেয়েছি। চিটাগাংয়ের এক লোক আছে ওই জাহাজে, তাকে টাকা খাওয়াতে হচ্ছে। এই কারণে কেবিন বয়ের চাকরি নিয়ে জাহাজে উঠব। সেই জাহাজ আমেরিকা হয়ে ইউরোপ যাবে। আমি আমেরিকার কাছাকাছি গিয়ে ঝাঁপ দিয়ে সমুদ্রে পড়ে যাব, সাঁতরে পাড়ে উঠব। ভালো কথা, উঠে পড়ো। সাঁতার জানি না, এটাই হলো সমস্যা। এক ফাঁকে সাঁতারটা দ্রুত শিখে নিতে হবে। দুলাভাই উঠি? আচ্ছা ওঠো। ভাঙতি 10-20 টাকাটা কিন্তু দুলাভাই, রিক্সা ভাড়া। 500 টাকার নোট ভাঙিয়ে তো আর রিক্সা ভাড়া দেওয়া যাবে না। জামান আরও 10টা টাকা দিল। নুরু ফুর্তিবাজি ভঙ্গিতে বলল, দুলাভাই কাইন্ডলি মুখ থেকে বিমর্ষ ভাবটা দূর করুন। নিজের শালাকে 500টা টাকা দিয়েছেন, এমন বড় কিছু না। শালা শালিদের জন্য মানুষ অনেক টাকা পয়সা খরচ করে। শালা শালিরা সাধারণত সিন্দাবাদের ভূতের মতো হয়, দুলাভাইদের ঘাড় চেপে থাকে আর নামতে চায় না। সেই তুলনায় আমি বলতে গেলে কখনই আপনার ঘাড়ে চড়ি না। আর শুনুন দুলাভাই, সিঙ্গারাওয়ালার নামটা জোগাড় করে রাখবেন প্লিজ। আমি ওর নামটা দিয়ে ক্রেস্ট বানাবো, নিচে লেখা থাকবে সিঙ্গারা সম্রাট। জামান মন খারাপ ভাবটা দূর করার চেষ্টা করছে, পারছে না। 500 টাকা অনেকগুলি টাকা। তাছাড়া ব্যাপার এমন না যে আজই নুরুর উপদ্রব শেষ, এটা লেগেই থাকবে। যতদিন যাবে তত বাড়বে। জামান টাকাগুলি বের করে আবার গুনল। 100 টাকা বেশি আছে। করিম সাহেব ভুল করেছেন। জামান টাকা ফেরত দিতে গেল। করিম সাহেব নিতান্ত অবহেলায় 100 টাকার নোট পকেটে রাখতে রাখতে বললেন, বসুন, চা খেয়ে যান। চা খাবো না, একটু আগে খেয়েছি। আহা, বসুন না রে ভাই। আপনাকে একটা মজার কথা বলি। ভেবেছিলাম কাউকে কোনোদিন বলবো না, আপনাকে বলার লোভ সামলাতে পারছি না। বলুন। করিম সাহেবের ঘরে কেউ নেই। বেয়ারা ছিল, তাকে চা আনতে পাঠিয়েছেন। তারপরও তিনি গলা নিচু করে বললেন, মাঝে মাঝে এই কাণ্ডটা আমি করি ইচ্ছা করে। 100 টাকা বেশি দিয়ে দিই, দেখার জন্য যে বাড়তি টাকাটা পেয়ে আপনারা কি করেন। আশ্চর্যের ব্যাপার কি জানেন, কেউ বলে না টাকা বেশি পেয়েছি, আপনি প্রথম বললেন। এরকম করার অর্থ কি? মানুষের অনেক রকম পাগলামি থাকে, এটাও একটা পাগলামি। আমার নিজের ভেতর তো অনেক মন্দ আছে, এই জন্যই অন্যের মন্দটা দেখতে ভালো লাগে। এটা ঠিক না, আমিও জানি এটা ঠিক না, তারপরেও করি। ঠিক কাজের চেয়ে বেঠিক কাজ করতে মানুষের বেশি আনন্দ, এটাও জানেন না? চা চলে এসেছে। করিম সাহেব চায়ে চুমুক দিয়ে আরামের শব্দ করলেন। তাকে এখন অনেক প্রফুল্ল মনে হচ্ছে, তার মনের মেঘ কেটে গেছে। জামান সাহেব। জি?
আপনার সঙ্গে এখন যে এক্সপেরিমেন্ট করলাম সে এক্সপেরিমেন্ট এখন কুদ্দুস সাহেবের সঙ্গে করব। নিজের চোখে দেখে যান, ভালো লাগবে। না থাক। আহা, দেখুন না রে ভাই, শুধু নিচে কেমন সেটা জানলে তো হবে না, চারপাশে মানুষগুলি কেমন সেটাও জানতে হবে। করিম সাহেব সিগারেট ধরাতে ধরাতে বেয়ারার দিকে তাকিয়ে বললেন, এই যা তো কুদ্দুস সাহেবকে বল আমি সালাম দিয়েছি। কুদ্দুস সাহেব অত্যন্ত পরহেজগার মানুষ, নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ এবং সুবহানাল্লাহ এই তিনটা শব্দ ব্যবহার না করে কোনো বাক্য বলেন না। অফিসে তার টেবিলে একটি কোরআন শরীফ আছে। অফিসে ঢুকে মিনিট 5 কোরআন পাঠ করেন। প্রতি 4 মাস পর ঘোষণা দেন, আজ কোরআন মজিদ শেষ করেছি, আসুন দোয়ায় সামিল হন। দোয়া করা হয়, এটা অফিসের রুটিনের অঙ্গ। কুদ্দুস সাহেব ঘরে ঢুকিয়ে হাসি মুখে বললেন, করিম সাহেব কী জন্য ডেকেছেন ভাই? এমনি ডেকেছি, আপনি সুফি মানুষ, আপনাকে দেখলে ভালো লাগে। আতর মেখেছেন নাকি? সুন্দর গন্ধ দিচ্ছে। জি, সামান্য দিয়েছি। নবিয়া করিম দিতেন, আতরের যা দাম রোজ দিন তো দেওয়া সম্ভব না, আজ বেতনের দিন বলে দিলাম। বসুন ভাই, চা খান। শুকুর আলহামদুলিল্লাহ, চা খাবো না, তবে বসলাম। বলুন কি ব্যাপার? সবার বেতন দিয়ে দেওয়ার পর দেখি 100 টাকা বাড়তি আছে, মনে হয় কাউকে কম দিয়েছি। সবাই আমার সামনে বসে গুনে নিয়েছে, আপনি শুধু গুনে নেননি। দেখুন তো ভাই, আপনাকে কম দিলাম কিনা, একটু গুনে দেখুন। কষ্ট দিচ্ছি, কিছু মনে করবেন না। কুদ্দুস সাহেব কিছুক্ষণ চুপ থেকে অস্বস্তির সঙ্গে বললেন, ঘরে গিয়ে গুনেছিলাম 100 টাকা কম আছে। আগে বলেননি কেন? লজ্জা লাগলো, সামান্য কটা টাকা, ভাবলাম। এরকম কাজ আর কখনো করবেন না কুদ্দুস সাহেব, এরপর থেকে সবসময় গুনে নেবেন। ইনশাল্লাহ করব। কুদ্দুস সাহেব টাকা নিয়ে উঠে পড়লেন। করিম সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। যেমন অস্বস্তি নিয়ে বসে রইল, সে নিতান্তই অস্বাভাবিক একটা ঘটনা ঘটতে দেখল। করিম সাহেব হাই তুলতে তুলতে বললেন, দেখলেন জামাল সাহেব, এমন একজন ভালো মানুষ অথচ সামান্য 100 টাকার লোভ সামলাতে পারলেন না। লোভ সামলানো কঠিন ব্যাপার। এভারেস্ট জয় করা যায়, কিন্তু লোভ জয় করা যায় না। 27 বছর ক্যাশ হ্যান্ডেল করে করে এই কঠিন সত্য শিখেছি। জামান উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, মানুষকে ছোট করার জন্য যে কাজটা আপনি করেন, এই কাজটা করবেন না, এটা ঠিক না। মানুষকে আপনি লোভ দেখান। আদম এবং হাওয়াকে শয়তান লোভ দেখিয়েছিল। আপনি আমাকে শয়তান বলছেন? না, তা না, প্রকারান্তরে তাই বললেন, তবে ভুল বলেননি, ঠিকই বলেছেন। করিম সাহেব আবার মুখ কালো করে ফেললেন। জামানের মন খারাপ হয়ে গেল। মানুষের ক্ষুদ্রতা দেখতে ভালো লাগে না। বেতন পেয়ে জামান কখনো খালি হাতে বাসায় ফেরে না। নায়লার রসমালাই খুব পছন্দ, আধা কেজি রসমালাই কেনে। কোনো কোনো দিন বগুড়ার মিষ্টি দই। আজ কিছুই কিনতে মন চাচ্ছে না। নুরুর জন্য এতগুলি টাকা চলে গেল। এই টাকাটা সামাল কিভাবে দেওয়া হবে সে বুঝতে পারছে না। সংসারের প্রতিটা পয়সা হিসাবের পয়সা। ডালের দাম বেড়ে গেলে ডাল কেনার পরিমাণ কমিয়ে দিতে হয়। এই অবস্থায় 500 টাকা সামলানো মুশকিল। ধারটার করারও উপায় নেই। কার কাছ থেকে ধার করবে? সবার অবস্থায় একরকম। প্রাইস বন্ড ভাঙাতে হবে। 1002 টাকার প্রাইস বন্ড কেনা আছে, সেগুলো ভাঙাতে হবে। রাস্তার পাশে গ্যাস বেলুন বিক্রি হচ্ছে, এক একটা বেলুন বিশাল আকৃতির। বাবুর জন্য কিনতে ইচ্ছে করছে। 5 টাকা দাম শুনে পিছিয়ে পড়ল। 5 টাকা বেলুন কেনা বিলাসিতার সময় এখন না, থাক। জামান বাড়ি ফিরল হেঁটে হেঁটে। বেতনের টাকা পকেটে নিয়ে সে বসে উঠে না। বিয়ের পর পর বেতনের টাকার সঙ্গে নিয়ে বাসে উঠেছিল। পকেটমার হয়ে গেল। কি নিদারুণ সমস্যা! ঘরে নতুন বউ, হাতে নেই টাকা। এর থেকে জামানের একটা শিক্ষা হয়েছে, মাসের 1 তারিখে বাসে চড়তে নেই। সিঁড়ি ভেঙে উপরে ওঠার সময় মনে হলো বাবুর জন্য বেলুনটা কিনলেই হতো।
এক এক বয়সের জন্য এক এক জিনিস। বেলুনের বয়স পার হয়ে গেলে বেলুন দিয়ে সে কি করবে? সিঁড়ি ভাঙতে কষ্ট হচ্ছে, বুক হাঁপ ধরে যাচ্ছে। আজ লিফটে উঠতে পারলে ভালো হতো। ছাদে বাবু একা একা খেলছে, হাতে মশারির একটা স্ট্যান্ড। বাবুর মাথায় নীল রঙের হ্যাট, হ্যাটের চারদিকে লাল ফিতা। কি সুন্দর লাগছে বাবুকে। জামান ডাকলো, এই গুন্ডু বাবা, গুন্ডু বাবা। বাবু ফিরে তাকালো। বাবাকে দেখে ছুটে আসতে যাচ্ছে, হাতে লম্বা মশারি স্ট্যান্ড নিয়ে ছুটে আসাও মুশকিল। এই বুঝি পড়ল। জামান ছুটে গিয়ে ছেলেকে ধরে ফেলল। বাবু খিলখিল করে হাসছে। দরজা ধরে নায়লা এসে দাঁড়িয়েছে। সে জামানকে আগেই ঢুকতে দেখেছে। নতুন হ্যাটটা মাথায় পরিয়ে বাবুকে দাঁড়া করিয়ে দিয়েছে ছাদে, যাতে জামান উপরে ওঠা মাত্র বাবুকে দেখে। নায়লা সামান্য অস্বস্তি বোধ করছে। হ্যাট দেখে জামান রাগ করবে কিনা বুঝতে পারছে না। আজ সে বাবুকে নিয়ে স্টান প্লাজায় গিয়েছিল। সেখানে 4 তলা পর্যন্ত স্কেলেটর আছে। বাবু স্কেলেটরে চড়তে খুব ভালোবাসে। নায়লা ঠিক করেছিল বাবুকে নিয়ে কয়েকবার ওঠানামা করবে, তারপর চলে আসবে। খালি হাতে কোথাও বেরোতে খারাপ লাগে বলে তার হ্যান্ডব্যাগে আলমে রেখে যাওয়া 2টো নোট নিয়ে গিয়েছিল। এটা বড় ধরনের ভুল হয়েছে। হাতে টাকা আছে বলেই বাবুর জন্য 200 টাকা খরচ করে হ্যাটটা কিনে ফেলল। বাবু ওই দোকানেই একটা ব্যাটারি দেওয়া ঘড়ি গাড়ি দেখে এমন কান্না শুরু করলো যে শেষ পর্যন্ত গাড়িও কিনতে হলো। চলে গেল আরও 200। জামানের জন্য একটা সোয়েটার কিনল। শীত পড়তে শুরু করেছে, সোয়েটার লাগবেই। গত বছরের সোয়েটারটা হারিয়ে গেছে। ছাদে শুকোতে দিয়েছিল, কিছুক্ষণ পর এসে দেখে নেই। সুন্দর ছিল সোয়েটারটা, তবে আজকে সোয়েটারটা আরও অনেক বেশি সুন্দর। সাদার উপর নীল এবং খয়েরি রঙের ত্রিভুজ, মাখনের মতো নরম। 600 টাকা দাম নিয়েছে, তবু মনে হয় সস্তা হয়েছে। ঠান্ডা গ্লাস পানি দাও তো নায়লা। কি অদ্ভুত মানুষ, জানে ঘরে ফ্রিজ নেই, তবু বলবে ঠান্ডা গ্লাস পানি দাও তো। তবে আজই অদ্ভুত মানুষের ছোট্ট একটা চমক আছে। খুব ঠান্ডা এক বোতল পানি নায়লা এনে রেখেছে। 7 তলার এক মহিলার সঙ্গে নায়লার খাতির আছে। তিনি ছাদে কাপড় শুকোতে এলে কিছুক্ষণ নায়লার সঙ্গে গল্প করেন। এক বোতল হিম শীতল পানি নায়লা ওনার কাছ থেকে চেয়ে এনেছে। জামার গ্লাসে চুমুক দিয়ে বিস্মিত হয়ে বলল, আরে ঠান্ডা পানি দেখছি। তুমি তো ঠান্ডা পানি চেয়েছিলে, পেয়েছো কোথায়? তা বলবো না, সব রহস্য ভাঙা ঠিক না। আচ্ছা, বাবুর হাতটা কত সুন্দর দেখেছো? সুন্দর, খুব সুন্দর। বিদেশি বাচ্চাদের মতো লাগছে না? লাগছে। তুমি তো কিছু বললে না। আলম কি এসেছিল? না, আলম ভাই আসেননি। 2-একটা শৌখিন জিনিস কি আমি কিনতে পারি না? টাকা পেয়েছো কোথায়? টাকা তো আমার কাছে ছিল। ওই যে তোমার বন্ধু তোমার সঙ্গে বাজিতে হেরে 1000 টাকা রেখে গেল। শোনো, আমি কিন্তু সব টাকা খরচ করে ফেলেছি। জামান তাকিয়ে আছে, সে কিছুই বলছে না। প্লিজ রাগ করো না। এই প্রথম এতগুলি টাকা নিয়ে বাজারে গেলাম, তারপর কেমন যেন মাথায় গোলমাল হয়ে গেল। যা দেখি তাই কিনে ফেলতে ইচ্ছে করে। আর কি কিনেছো? বলছি, তার আগে বলো তুমি রাগ করেছো কিনা। না, রাগ করিনি। বাবুকে কোল থেকে নামিয়ে তুমি বসো, হাঁপাচ্ছ তো। বাবু কোল থেকে নামবে না, জামানকেও বসতে দেবে না। ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে জামানের কষ্ট হচ্ছে। হাত মুখ ধুয়ে বিছানায় খানিকক্ষণ শুয়ে থাকলে ভালো লাগতো। মেঝের ওপর দিয়ে একটা তেলাপোকা হেঁটে যাচ্ছে। বাবু জামানের কোলে নড়েচড়ে উঠল। বাবা, পোকা পোকা। পোকা, পোকা নিব। জামান ছেলেকে নামিয়ে দিল। বাবু পোকার দিকে এগোচ্ছে, তার চোখে মুখে কি গম্ভীর বিস্ময়। নায়লা চা নিয়ে এসেছে, চা আর এক বাটি মুড়ি। চাতে ভেজানো মুড়ি চামচ দিয়ে তুলে খেতে জামান পছন্দ করে। নায়লা বলল, মাঝে মাঝে বাবুর মুখে খানিকটা মুড়ি দিও তো, ও মুড়ি খায়। নায়লা নিজের জন্য 1 কাপ চা এনেছে, পেট মোটা বিরাট একটা কাপ। এটা নাকি তার ছেলেবেলার কাপ।
বিয়ের পর বাবার বাড়ি থেকে নিয়ে এসেছে। নায়লা বলল, আমরা যখন খুব বড়লোক হব তখন কি করব জানো? প্রতি সপ্তাহে 2-3 হাজার টাকা সঙ্গে নিয়ে দোকানে যাব, যা পছন্দ হয় কিনে ফেলব। বড়লোক হবে কিভাবে? জানি না কিভাবে হব, যদি হই। জামানের মায়া লাগছে। বেচারিকে কিছু হাত খরচ প্রতি মাসে দিতে পারলে ভালো হতো। এই সৌভাগ্য কি তার কোনোদিন হবে? আজ ইস্টার্ন প্লাজায় বাবুকে নিয়ে গিয়ে কি যে মুশকিলে পড়েছি। যাই দেখবে তাই কিনবে। জামান হালকা নিঃশ্বাস ফেলে বলল, ও তো আর জানে না অর্থ বলে একটা ব্যাপার আছে। বাবুর ধারণা সমস্ত পৃথিবীটাই তার। যতই বয়স বাড়বে ততই তার পৃথিবী ছোট হতে থাকবে। হাই থটের কথা বাদ দাও। ইস্টার্ন প্লাজাতে গিয়ে আজ কার সঙ্গে দেখা হয়েছে জানো? অরুণার সঙ্গে। অরুণাকে মনে আছে? হ্যাঁ, মনে আছে। খুব সুন্দর একটা মেয়ে। ও আরও সুন্দর হয়েছে, একেবারেই জাপানি পুতুল। অরুণা আমাকে কফি খাওয়ালো, বাবুকে চকলেট কিনে দিল। উনি এখন করছেন কি? রিসেপশনিস্ট। তবে বলছে চাকরি ছেড়ে দেবে। চাকরি ভালো লাগে না, সবাই নাকি বিরক্ত করে। সুন্দরী মেয়ে, কিছু বিরক্ত তো করবেই। আমিও তাই বললাম, মাঝে মাঝে তোমার কথা আর আমার কথা এমন মিলে যায়। আচ্ছা শোনো, অরুণাকে দেখার পর থেকে আমার মাথায় একটা জিনিস ঘুরছে। তোমার বন্ধুর সঙ্গে কি এই মেয়ের বিয়ে হয় না? অরুণাকে দেখে পছন্দ করবে না এমন ছিল তো বাংলাদেশে নেই। অরুণা আলমকে পছন্দ করবে কি না কে জানে। পছন্দ করবে না কেন? তোমার বন্ধু তো দেখতে সুন্দর, টাকা পয়সা আছে, পড়াশোনা করছে, আমেরিকা থাকে। তুমি কি বিশ্বের ব্যাপারে অরুণার সঙ্গে কথা বলেছ? সরাসরি কিছু বলিনি, ইশারায় বলেছি। ওর বাসার ঠিকানা নিয়েছি। অরুণা এখন তার ছোট মামার সঙ্গে থাকে। আমি বলেছি একদিন আমাদের সঙ্গে এক বন্ধুকে নিয়ে ওর বাসায় যাব। ভালো, আলমকে নিয়ে যাও। এই শুক্রবারে গেলে কেমন হয়? ভালোই হয়। তোমার বন্ধুকে তো খবর দেওয়া দরকার। আমি টেলিফোনে বলে দেব। নালা ইতস্তত করে বলল, তার চেয়ে এক কাজ করলে কেমন হয়? চলো না, আমরা সবাই মিলে ওনার হোটেলে উপস্থিত হই। উনি চমকে যাবেন। তাছাড়া বড় হোটেল আমি কখনো দেখিনি, দেখতে ইচ্ছা করে। কবে যেতে চাও? আজই চলো। নতুন হ্যাটটা বাবুর মাথায় পরিয়ে দেব। তোমার জন্য একটা সোয়েটার কিনেছি, তুমি সোয়েটারটা পরবে। যাবে? জামানের কোথাও যেতে ইচ্ছে করছে না, কিন্তু নায়লার উৎসাহ দেখে মায়া লাগছে। নায়লা বলল, বাবুকে কাপড় পরাবো? পরাও। আমি কোন শাড়িটা পরবো? এত আগ্রহ করে নায়লা প্রশ্ন করছে, উত্তর দিতে হয়। জামান কি বলবে ভেবে পাচ্ছে না। নায়লার কি শাড়ি আছে তাও সে জানে না। শাড়ি তো তেমন থাকার কথাও না। বিয়ের পর সে কি কোনো শাড়ি কিনে দিয়েছে? মনে পড়ছে না। গত ঈদে শাড়ি দেওয়া হয়নি। শ্বশুর বাড়ি থেকে একটা শাড়ি এলো। নায়লা বলল, আর লাগবে না। যদিও সেই শাড়ি নালার পছন্দ হয়নি। পরার পর মন খারাপ করে বলেছে, জঙ্গলি একটা প্রিন্ট, কি বিশ্রী লাগছে। নায়লা বলল, চুপ করে আছো কেন? বলো না কোন শাড়িটা পরবো। আলমের দেওয়া শাড়িটা পরো, সুন্দর শাড়ি। ওটার ব্লাউজ নাই যে। যেসব ব্লাউজ আছে তার সঙ্গে পরা যায় না। উফ, আচ্ছা এক কাজ করি, রিক্সা করে নিউ মার্কেট চলে যাই, দেখি সেখানে রেডিমেড কিছু পাওয়া যায় কিনা। যাব? যাও। জামানের ঘুম পাচ্ছে, সেই বিছানায় শুয়ে পড়ল, ঘুমিয়ে পড়ল দেখতে দেখতে। গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস ছায়াবিথি। আজ ছিল এর দ্বিতীয় পর্ব। আমাদের গল্পপাঠ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশেপাশে যারা আছেন তাদের সবাইকে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে অনেকগুলো গল্পপাঠ করা আছে, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।